চলো শুরু করা যাক। তো আমি আজকের একটু লাইফ সায়েন্স পড়াবো। গতদিন আমি ক্লাস নিয়েছিলাম, সেখানে সাবজেক্টের একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল। আহ, সেইভাবে পড়ানো হয়ে ওঠেনি, আমারও একটু মনটা কেমন কেমন লাগছিল যে না একটু না পড়ালে কেমন লাগে। তো সেই রেসপেক্টে আজকে একটা ছোট লাইফ সায়েন্সের ক্লাস নিই। যারা সাবজেক্টের আছো তাদের তো কাজে লাগবেই, প্লাস পিটির জন্য একদম মানে পুরো ঠিকঠাক ভাবে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্যার আজকে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, নিশ্চয়ই। বলি স্যার, আগের দিন আমি আপনার ক্লাস করেছি। হ্যাঁ তো আমি সোমা বলছি। হ্যাঁ, সোমা বলো। তো বলছি যে আপনি আগের দিন যে সিলেবাসটা দিয়েছিলেন সেটা তো 11-12 এর সিলেবাসটা ছিল। কিন্তু আমরা যেহেতু মানে আমি যেহেতু 9-10 এর জন্য বসছি, তো ওটার সিলেবাসটা আমি একটা গুগল থেকে পেয়েছি 2016। তো সেটাতে কিন্তু সিলেবাসটা অনেকটাই অন্যরকম ওর থেকে, মানে কিছু কিছু জিনিস ওতে কম আছে। হ্যাঁ তো আমি তাহলে 11-12 এ যে জিনিসগুলো আছে এক্সট্রা, তো সেগুলো কি আমার তো না পড়লেও চলবে হ্যাঁ, তাহলে? আমি আমি একটু বলি, আমি কালকেরও বলেছিলাম, হয়তো খেয়াল করোনি। সেটা হলো যে মূল যে টপিকগুলো সেগুলো কিন্তু প্রায় একই আছে। আর যেহেতু সিলেবাস একটু মডিফাই হবে, তো আমার মনে হয় 11-12টা ধরেই যদি এখন আমরা এগোই সেটা বেটার হবে, যতক্ষণ না সিলেবাসটা আমাদের কাছে আসছে। কারণ বেশি পড়ে পরীক্ষা দিতে যাওয়া ভালো, কম পড়ে যাওয়াটা খারাপ। ঠিক আছে, আমি যখন তোমাদের ক্লাসটা নিয়েছিলাম, হয়তো খেয়াল করোনি, মিস হয়ে গেছে, আমি তখন বলেছিলাম যেটা 11-12-এর সিলেবাস, কিন্তু এই সেম সিলেবাসই 9-10-এর জন্য পড়তে হবে। ঠিক আছে, তো ওটা আপাতত হাতের কাছে নিয়ে পড়ো। তুমি 9-10-এর যে সিলেবাসটা দেখছো সেখানে দেখো প্রায় 80% মিল আছে। বাকি যেটুকু, হ্যাঁ, 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 বাকি কিছু কিছু মিল আছে মিল আর আছে কিছু কিছু এক্সট্রা ম্যাক্সিমামটাই। 11-12 এ কিছু হ্যাঁ কিছু জিনিস হ্যাঁ, এক্সট্রা আছে। ম্যাক্সিমামটাই মিল আছে। যেটুকু এক্সট্রা আছে সেটাকে আমার মনে হয় যে নতুন সিলেবাসে সেগুলো সংযোজন করবে, আর 11-12টা হয়তো আরেকটু ইমপ্রুভ করতে পারে সিলেবাসটা। তো ওটা ধরেই আপাতত আচ্ছা, ঠিক যতক্ষণ আছে। আমরা পাচ্ছি না ততক্ষণ ওইটা ধরে আমরা একটু এগোবো। আচ্ছা, তো আজকের আমরা যে টপিকটা পড়বো, টপিকটা হয়তো খুব ছোট কিন্তু অনেক কিছু পড়তে হবে। আজকের আমাদের টপিক হচ্ছে ক্রোমোজোম। আমি প্রতিবারের মতো এবারেও বলছি যে তোমাদের যেখানে যা সমস্যা হবে আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করবে। এমন নয় যে স্যার ফ্লোতে আছে পরে জিজ্ঞেস করবো, এটা কখনোই উচিত না করা। মানে আমরা সেটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে স্টুডেন্ট যে কোনো সময় আমায় থামাতে পারে। আচ্ছা, প্রথমত ক্রোমোজোম ব্যাপারটা কি। ক্রোমোজোম আমরা লাইফ সায়েন্সে পড়েছি, প্রথম আমরা ক্রোমোজোম শব্দটা ক্লাস 8-এর বইতে, এখনকার সিলেবাস অনুযায়ী বলছি, সেখানে আমরা পেয়েছি। আর ক্রোমোজোম সম্বন্ধে ডিটেলে পেয়েছি হচ্ছে ক্লাস 10-এ। এছাড়া কোনো মাধ্যমিক সেকশনের অন্য কোনো ক্লাসের মধ্যে ক্রোমোজোম সম্বন্ধে খুব একটা ভালো ডিটেলসে দেওয়া নেই। প্রথমত একটা ক্রোমোজোম আমরা ঠিকঠাকভাবে ভিজিবল করতে পারি একটা ডিভিশনিং সেলে, মানে যখন সেল ডিভিশন হয়, কোষ বিভাজন হয়, সেই সময় একমাত্র আমরা ক্রোমোজোম সেখানে দেখতে পাই, তাছাড়া ক্রোমোজোম দেখতে পাই না। ক্রোমোজোম জেনারেলি দু রকম হয়, একটা সেল ডিভিশনের সময় তৈরি হওয়া ক্রোমোজোম, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে আমি তোমাদের 3টে ক্রোমোজোমের নাম শুধু মনে রাখতে বলবো, বাকি দরকার নেই। মানে ডিটেলসটা দরকার নেই, ডিটেলসটা এখানে আমাদের লাগছে না। প্রথম ক্রোমোজোমের নাম হচ্ছে বিএসি, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। নেক্সট হচ্ছে ওয়াইএসি, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। নেক্সট হচ্ছে এমএসি, ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যার একটি পার্ট হচ্ছে এইচএসি, হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। কি কি বললাম বলো? ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এবং এইচএসি মানে হচ্ছে হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তো মানুষ তো স্তন্যপায়ীর মধ্যেই পড়ে, সেই জন্য এটা ম্যাকের আন্ডারে পড়ছে। এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, আমরা সেল ডিভিশনের সময় যে ক্রোমোজোম তৈরি হয় সেই ক্রোমোজোম নিয়েই আজকের মেনলি পড়ছি। তো এইখানে কি আছে, এখানে ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পোনেন্টস, মানে একটা একটা ক্রোমোজোম মূলত কি কি জিনিস নিয়ে তৈরি হয়। তার মধ্যে ফার্স্ট যে জিনিসটা থাকে বা যে জিনিসটা সব থেকে বেশি পরিমাণে থাকে তাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে সাধারণত ডিএনএ থাকে। ঠিক আছে, যারা গতদিন ক্লাস করেছো তাদের জন্য এবং যারা নতুন ক্লাস করছো সবার জন্য বলছি, ফোনের স্ক্রিন রোটেশনটা অন করে নাও, তাতে করে ফুল স্ক্রিন ধরে তোমরা যে শেয়ার স্ক্রিন বা বোর্ড, সেই বোর্ডটা দেখতে পাবে। আর যে লেখাগুলো ছোট বলে মনে হচ্ছে, যেভাবে আমরা ফটো জুম করি সেই ফটো জুম করার মতো জুম করে নিতে পারো। যারা রেকর্ডিং দেখবে পরবর্তীকালে, ইউটিউব রেকর্ডিং দেখছো,
তাদের জন্য বলছি স্ক্রিনশট তুলে সেটাখান থেকে ছোট করতে হবে, কারণ এছাড়া ফোনেতে ওখানে আর ভিডিও থেকে বড় করার কোনো অপশন থাকে না। তো আমরা যেখানে ছিলাম আসি, কম্পোনেন্টসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে মেন নিউক্লিক অ্যাসিড ডিএনএ। আরএনএ থাকে না বলবো না, সেটা এতটাই কম নেগলিজিবল হিসেবে আমরা তাকে ধরতে পারি। নেক্সট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিনের অনেকগুলো ধরন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়তে পড়তে কত রকম প্রোটিন হয় সেগুলো আমরা যাব। আপাতত হিস্টোন প্রোটিন একটা মূল কম্পোনেন্ট হিসেবে ধরে নিলাম। যার সঙ্গে থাকবে নন হিস্টোন প্রোটিন, এবং ক্যালসিয়াম ও ফেরাস আয়ন। ঠিক আছে, এই একদম পুরোপুরি ধরে নাও। আচ্ছা, আমরা কেন ফাঁকা রেখে দেবো, আমরা একটু হিস্টোন প্রোটিনটা বলেই দিচ্ছি। এখানে H1 বা হিস্টোন 1 থাকে, আর 2 ইন্টু H2A, H2B, H3 এবং H4। তো দেখো চারটে হিস্টোন প্রোটিন, 2A, 2B, 3 এবং 4, এটা ইন্টু 2 আছে, মানে মোট 8খানা হিস্টোন প্রোটিন থাকে। এই 8খানা হিস্টোন প্রোটিনকে আমরা একত্রে, এই যে 8খানা হিস্টোন প্রোটিন, একে আমরা একত্রে বলি হিস্টোন অক্টামার। ঠিক আছে, হিস্টোন অক্টামার। আর এছাড়া আছে H1। নিউক্লিওজোম মডেল পড়তে গেলে H1 এর কাজটা আমরা আলাদাভাবে জানতে পারবো। তো যাই হোক, এখন ক্রোমোজোম পড়ছি, এখন অত ব্রেনকে প্রেশার দিয়ে লাভ নেই। আচ্ছা, নেক্সট নেক্সট আমরা আসবো কিসে না, গঠন, স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে আমি তোমাদের একদম ক্রোমোজোম এঁকে এঁকে বোঝাবো, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পার্টকে আমি ডিফাইন করব। ঠিক আছে, আমরা যে ক্রোমোজোমটা জানি এখানে, ঠিক সেই ক্রোমোজোমটা আমরা আঁকবো না, আমরা একটু অন্যরকম ক্রোমোজোম এখানে আঁকছি। ঠিক আছে, এইরকম ধরনের একটা ক্রোমোজোম আমরা আঁকলাম। এখানে আমরা দুটো গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। ঠিক আছে, তো এই গ্যাপ মানে ক্রোমোজোমের যে শেষ অংশটা তাকে আমরা টেলোমিয়ার বলি, আর শুরুর অংশটাকে আমরা স্যাটেলাইট বডি বলি। স্যাটেলাইট বডি বলি, টেলোমিয়ার এবং স্যাটেলাইট বডি বলি। ঠিক আছে, তো টেলোমিয়ার অংশটা ক্রোমোজোমের শেষ, যেখানে সব থেকে বেশি এটি রিচ সিকোয়েন্স থাকে, অ্যাডিনোসিন থাইমিন রিচ সিকোয়েন্স, মানে সেই জায়গাটার যে ডিএনএ গুলো থাকে সেই ডিএনএর মধ্যে অ্যাডেনিন এবং থাইমিন নাইট্রোজেনের বেসের পরিমাণ অনেক বেশি থাকে কম্পারেটিভলি স্যাটেলাইট বডি। স্যাটেলাইট বডিতেও থাকে কিন্তু অনেকটাই কম। আচ্ছা, এর ভিতরে যে ডিএনএটা থাকে সেই ভিতরের ডিএনএটা এইভাবে পেঁচানো একটা গঠন তৈরি করে। আমরা এই পাশ থেকেও দেখতে পারি, এটা একটা 2D ছবি। এইরকম ধরনের। আচ্ছা, এটাকে একটু বড় করে পাশে দেখাচ্ছি, এইরকম জিনিস। আর ঠিক এর ভিতরে, মানে যে পেঁচানো গঠনটা, তার ভিতরে এই জায়গাটায় থাকছে হচ্ছে হিস্টোন প্রোটিন। তো আমাদের পরীক্ষাতে কিছু টার্ম দেবে, যেমন ধরো প্রথম টার্ম হচ্ছে ক্রোমাটিড। কি বললাম, প্রথম টার্ম হচ্ছে ক্রোমাটিড। যদি ক্রোমোজোমটাকে আমরা এই মাঝখান থেকে ভাঙি, এই জায়গাটা থেকে যদি ভাঙি, তাহলে এর দুটো দিক এক একটা ক্রোমাটিড হবে। এটা একটা ক্রোমাটিড, আর এই পাশেরটা আর একটা ক্রোমাটিড। এখন আমরা ক্রোমাটিডকে, মানে ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড নিয়ে তৈরি, অনেক সময় দু জোড়া ক্রোমাটিড নিয়েও তৈরি হতে পারে যদি টেট্রাড ক্রোমোজোম হয়, আসবো সেই সব গঠনে আসবো। তো এই যে ক্রোমাটিড যেগুলোর কথা আমরা বলছি, এগুলো যেভাবে তৈরি হয়েছে, তো আমরা বুঝবো কি করে কোন জায়গায় ভাগ হয়েছে, কারণ এইখানেও একটা ভাগ হবার চান্স আছে। এই যে প্রথম অংশ, একে আমরা বলছি প্রাইমারি নচ বা খাঁজ বাংলায় যদি লেখো, আর এটা হচ্ছে সেকেন্ডারি নচ বা খাঁজ। ঠিক আছে, তো এই সেকেন্ডারি নচ যেটা থাকে, এই সেকেন্ডারি নচের অংশটার বাইরের দিকে এইভাবে
বাইরের দিকে এই জায়গাগুলোতে কিছু প্রোটিন প্লেট থাকে, যে প্রোটিন প্লেটের নাম হচ্ছে কাইনেটোকোর, কাইনেটোকোর। এবং এই কাইনেটোকোর মূলত নন হিস্টোন প্রোটিন। স্যার হ্যাঁ বলো। বলছি, আপনি যে সেকেন্ডারি নসটা দেখালেন এটা কি গৌণ খাস তো? গৌণ খাঁজ, একদম প্রাইমারি নয়, গৌণ তাহলে খাঁজ। স্যার কাইনেটোকোর সাধারণত সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে না? হ্যাঁ, প্রাইমারি নট যে অংশটা রয়েছে সেখানে তোমার নিউক্লিওজোম মডেল এনওআর রিজিয়ান থাকে, এনওআর স্যার রিজিয়ান থাকে। মুখ্য খাজে তো স্যার সাধারণত আমরা জানি মুখ্য খাজে সেন্ট্রোমিয়ার অবস্থান করে। আচ্ছা, আমি একটু উল্টো লিখেছি, ভালো করেছো গো, আমাকে মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, এটা এটা একটু উল্টো হয়ে গেছে, ঠিক ঠিক ঠিক, ঠিক বলেছো। ঠিক প্রাইমারিটা আছে। হবে এইটা, এইটা প্রাইমারি, এইটা প্রাইমারি, এইটা সেকেন্ডারি, এটা সেকেন্ডারি। আর এই সেকেন্ডারির সঙ্গে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর পোর্শনটা রয়েছে, সেকেন্ডারির সঙ্গে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর অংশটা রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমরা ক্রোমাটিড বুঝতে পারলাম যে সেন্ট্রোমিয়ার কোন অংশটা। আচ্ছা, আমাদের যে প্রথাগত ছবি, সেই প্রথাগত ছবিতে আমরা এইভাবে ক্রোমোজোম আঁকি, এটা ডায়াড ক্রোমোজোম অথবা এটা টেট্রাড ক্রোমোজোম, এটা টেট্রাড ক্রোমোজোম। এই মাঝের যে গোল অংশটা, এরকম ক্রোমোজোমে কিছু হয় না। যখন আমরা ক্রোমোজোম মাইক্রোস্কোপের তলায় দেখি তখন কিন্তু এই গোল অংশটা আমরা দেখতে পাই না। এটা ছবি আঁকার ক্ষেত্রে একটা হাইপোথেটিক্যাল ছবি, তো এরকম কোনো কিছু কিন্তু দেখতে পাওয়া যায় না। ক্রোমোজোম বোঝার সুবিধের জন্য আমরা এরকম ধরনের ছবি ইউজ করে থাকি। আচ্ছা, এবারে যে এই, স্যার হ্যাঁ বলো। বলছি ডায়াড অ্যান্ড টেট্রাড বলতে কি বোঝাচ্ছেন? প্রোফেজ, আর্লি প্রোফেজ, লেট প্রোফেজ, আর্লি প্রোফেজ, লেট প্রোফেজ। আর্লি প্রোফেজ ডায়াড, দুটো বাহুযুক্ত ক্রোমোজোম, তারপর যখন তার পুরো ইন্টারফেসটা কমপ্লিট হয়ে গেছে, তার ডিএনএটা দ্বিতীয়করণ হয়ে গেছে, রেপ্লিকেশন হয়ে গেছে, তখন সেটা ডিভিশনিং হওয়ার জন্য, দেখো এখান থেকে যখন অ্যানাফেজ হবে তখন তো আমার এইভাবে ভাগ হবে, দুটো আলাদা সাইডে চলে যাবে। এটা মেটাফেজ প্লেটের সময় এরকম ভাবে থাকে, টেট্রাড ফর্মে থাকে, চারটে বাহুযুক্ত ক্রোমোজোম থাকে। তারপর যখন সেটা অ্যানাফেজ হয় তখন এই দুটো দুটো করে ক্রোমোজোম, সেম ধরনের জিন আছে, এখানে যা জিন আছে এখানেও তাই জিন আছে, এটা একদিকে চলে যায়, আবার এখানে যা জিন আছে এখানেও তাই জিন আছে, সেম দিকে চলে যায়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ক্রোমোজোমের একটা বাহ্যিক গঠন তৈরি করে নিলাম। সেন্ট্রোমিয়ার জায়গাটা বুঝতেই পারছো, একদম ক্রোমাটিডের যে সংযোগস্থল, যেখানটা আমরা বলছি কাইনেটোকোর থাকে, প্রোটিন নির্মিত একটা প্লেট থাকে, যে প্রোটিন নির্মিত প্লেটের সাথে যখন কোষ বিভাজন হয় তখন বেমতন্তু যুক্ত হয়। তো সেই যে প্লেটের মতো অংশ, সেই তার যে পজিশন, সেই পজিশনটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আর দুটো টার্ম বলবো, যে দুটো টার্ম খুব কাছাকাছি। প্রথমত হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটার কথা বলছিলাম, নেক্সট হচ্ছে সেন্ট্রোজোম, আর একটা হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, তিনটে টার্ম বড্ড কাছাকাছি এবং অনেক সময় কিন্তু আমাদের গুলিয়ে যায়। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের সঙ্গে লিঙ্ক আপ একটা কথা, যেটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের, মানে জেনারেল কনসেপ্টে যদি ধরি তাহলে দুটো ক্রোমাটিডের মাঝের অংশ বা যে অংশে কাইনেটোকোর আছে। সেন্ট্রোজোম হলো একটা কোষ অঙ্গাণু, যেটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। কোষ বিভাজনের সময় সেখান থেকে স্পিন্ডেল ফাইবার, বেমতন্তু, অ্যাস্ট্রাল রে, যাই বলো না কেন, সেই জিনিসগুলো উৎপন্ন হয় ভায়া সাইটোস্কেলিটন। আর সেন্ট্রিওল হচ্ছে এই যে সেন্ট্রোজোম কোষ অঙ্গাণুটা, তার মধ্যে থাকা ত্রয়ী অনুনালিকা নিয়ে, মানে 9টা ত্রয়ী অনুনালিকা নিয়ে একটা পাইপ লাইক স্ট্রাকচার। আপাতত যদি মনে রাখতে হয় এইভাবে আমরা মনে রাখতে পারি। তো একটু ক্লিয়ার হয়ে থাকো এই তিনটে টার্মে। সেন্ট্রোমিয়ার, যেটা ক্রোমোজোমের ওই মাঝের অংশ, দুটো ক্রোমাটিডের যেখানে সংযোগস্থল হচ্ছে। সেন্ট্রোজোম হচ্ছে কোষ অঙ্গাণু, যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, এবং ওই কোষ অঙ্গাণু অর্থাৎ সেন্ট্রোজোমের মধ্যে দুটো করে সেন্ট্রিওল থাকে, প্রাণী কোষেই অবশ্যই থাকবে। আচ্ছা, এবারে আরেকটা টার্ম পাবে, ক্রোমোনিমা, ঠিক আছে, বা ক্রোমোনিমাটা, এরকম একটা টার্ম পাবে। সেটা কি রকম? এই যে ক্রোমাটিডের মধ্যে আমরা দেখছি যে একটা কুণ্ডলী আকৃতি সুতোর মতো জিনিস যাচ্ছে, এই মানে সুতোর মতো জিনিস যেটা, সেটা হচ্ছে ক্রোমোনিমাটা। আর তার মাঝে যে হিস্টোন প্রোটিন আছে সেই অংশকে আমরা বলছি ক্রোমোমিয়ার। তাহলে এইটার আমরা আর একটা নাম তৈরি করলাম, ক্রোমোমিয়ার।
আর এই সুতোর মতো অংশটাকে আমরা কি বলছি? ক্রোমোনিমাটা। ঠিক আছে, ক্রোমোমিয়ার এবং ক্রোমোনিমাটা দুটো আলাদা টার্ম। নর রিজিয়নটা তো তোমাদের বলেই দিয়েছি, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেটা নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিনকে যুক্ত করে প্রধানত। স্যাট মানে স্যাটেলাইট বডি বলা হচ্ছে, বা স্যাটেলাইট ক্রোমোজোম বলে অনেক সময় ওই ওই স্থানটাকে, যেটা একটা কি বলবো, একটা বাল্ব লাইক স্ট্রাকচার এরকম ধরনের হয়, এবং এখানে কোনো অ্যাক্টিভ জিন থাকে না, মানে এরকম ধরনের একটা স্ট্রাকচার হয় এটা। আচ্ছা, আরেকবার যদি আমরা দেখে নিই ঠিক কোন জায়গায় ক্রোমোজোম পাবো, যারা একটু পরের দিকে জয়েন করেছো তাদের ক্ষেত্রে বলছি, ক্রোমোজোম আমরা সাধারণত একটা ডিভিশনিং সেলে পাবো, যে কোষটা বিভাজন করছে। এই ক্ষেত্রে একটা কনফিউশন অনেকের মধ্যে হয় যে কোন কোন কোষেতে পাবো, সব কোষে কি পাবো না সব কোষে পাবো না। একমাত্র ইউক্যারিওটিক সেল যেগুলো, মানে আদর্শ কোষ যেগুলো, ইউক্যারিওটিক সেল বা আদর্শ কোষ যেগুলো, আদর্শ কোষ, সেই আদর্শ কোষে, যেমন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আদর্শ কোষ বলতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। সমস্ত প্রোটোজোয়া আদর্শ কোষ নয়, সেই জন্য সমস্ত প্রোটোজোয়াকে আমরা এখানে আনতে পারি না। প্রোটোজোয়াদের ক্ষেত্রে একটু মানে কি বলবো, যেমন ধরো অ্যামিবার যখন দ্বিবিভাজন হয় তখন আমরা ক্রোমোজোম ফরমেশন দেখতে পাই না। তো যার জন্য আমরা অ্যামিবা মানে প্রোটোজোয়াকে এই জায়গায় ধরবো না। তোমাদের পিটিতে এত হাইফাই লেভেলের লাইফ সায়েন্স স্যার আসবে না। বলো। স্যার বলছি ক্রোমোমিয়ার ক্রোমোনিমাটার ব্যাপারটা আরেকবার একটু বলে হ্যাঁ দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি একটু ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখো, ডিএনএটা ভেতরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে গেছে, কোনো কোনো জায়গায় কুণ্ডলী আকৃতি হয়েছে, কোনো কোনো জায়গায় সুতোর মতো আছে। এই সুতোর মতো যে অংশটা, ঠিক আছে, এই সুতোর মতো যে অংশটা রয়েছে, ধরো এই অংশটা যেটা আমি মার্ক করলাম এখন, এই অংশটা হচ্ছে ক্রোমোনিমাটা। আর যে জায়গাটা আমি দেখো একটা গ্রিন দিয়ে মার্ক করছি, এই যে গ্রিন দিয়ে, যেটা বাইরে বড় করে দেখানো আছে, হিস্টোন প্রোটিন বলে লেখা আছে, এই যে গ্রিন দিয়ে মার্ক করলাম যেটা পেঁচিয়ে গেছে, এই পেঁচানো গঠনটা হচ্ছে ক্রোমোমিয়ার। যেমন সেন্ট্রোমিয়ার একটা পেঁচা মানে গোল গঠন আমরা আঁকি না, এই যে দেখো না তলায় আমরা এঁকেছি এইরকম ধরনের গোল, ঠিক এটাও ভেতরে এরকম গোল আছে। এইভাবে মনে রাখো, ক্রোমোমিয়ার সেন্ট্রোমিয়ার, যেটা গোল গঠন, এখানে একটা এরকম গোল গঠন আছে, এখানে একটা গোল এরকম গঠন আছে। হলো? আচ্ছা, এবারে ক্রোমোজোম একটা কোষ বিভাজনের মধ্যে কোন কোন দশায় ভিজিবল, ঠিক আছে, কোন কোন দশায় ভিজিবল, কি কি দশায় ভিজিবল হবে? প্রোফেজ, মেটাফেজ এবং এবং অ্যানাফেজ। ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, এই তিনটে দশায় সবসময় ভিজিবল হয়। এইবার যে জায়গাটা আমরা আসব সেটা ওই বড় জায়গা, মানে এইখানেই একটু সময় লেগে যায় পড়তে এবং পড়াতে। স্যার আমরা কি টেলোফেজ দশায় তাহলে ক্রোমোজোম দেখতে পাবো না? টেলোফেজ দশায় খুব প্রমিনেন্ট ক্রোমোজোম দেখা যায় না, খুব প্রমিনেন্ট কেন স্যার? ক্রোমোজোম দেখা যায় না। টেলোফেজ দশায় তুমি যদি মিওসিস দেখো, মিওসিসের ক্ষেত্রে তুমি ক্রোমোজোম দেখতে পাবে, কিন্তু যখনই তুমি মাইটোসিস দেখছো, মাইটোসিসের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়ার এনভেলপটা আস্তে আস্তে তৈরি হয়ে যায়, মিওসিসে হয় না এমন বলছি না, কিন্তু যেহেতু মাইটোসিসে নিউক্লিয়ার এনভেলপটা তৈরি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ভিজিবিলিটিটা অনেক কমে যায়। তুমি যদি মিওসিস দেখো, যেমন গ্রাসহপার বা আমাদের অনিয়ন বার্ড, এদের যদি সেলগুলো স্টাডি করো তাহলে দেখবে যে সেখানে টেলোফেজেতে মিওসিস ওয়ান তার যে টেলোফেজ মানে টেলোফেজ ওয়ান এবং মিওসিস টু তার যে টেলোফেজ টু, সেখানে ভি এবং আই আকৃতির ক্রোমোজোম আমরা দেখতে পাই। কিন্তু তুমি যদি আমাদের দেখো, আমাদের মাইটোসিস দেখো, তো সেখানে কিন্তু তোমরা ক্রোমাটিন ফাইবার দেখতে পাবে, তখন নিউক্লিয়াস ফর্ম হয় বলে। অ্যাকচুয়ালি মিওসিসের যে পারপাস সেটা তো তোমরা জানো, সেটা সেল ডিভিশন মেন পারপাস না, সেটা হচ্ছে এদের যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটা হাফ করাটাই মেন পারপাস। তার মানে ডিভিশনিং ফেজটা বা ক্যারিওকাইনেসিস যে ফেজটা, সেটা ওরা একটু বেশি মানে সেই জায়গায় প্রাধান্য পায়। উল্টো দিকে যখন আমাদের রেগুলার সেল ডিভিশন মানে যাকে আমরা মাইটোসিস বলি, দেহকোষের ক্ষেত্রে হয়, সেখানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটোই সমভাবে প্রাধান্য পায়। যদিও দুটো মানে বিভাজনেই ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস প্রমিনেন্ট,
ঠিকঠাকভাবেই হয়, কিন্তু পারপাসগতভাবে যদি দেখো তাহলে ক্রোমোজোম সেটা টেলোফেজে তুমি মিওসিসের ক্ষেত্রে প্রমিনেন্ট পাবে, মাইটোসিসের ক্ষেত্রে পাবে না। আমরা যখনই পিটির জন্য পড়বো আমরা চেষ্টা করব মাইটোসিসটাকে প্রাধান্য দিতে। মিওসিস এখানে সেল ডিভিশন চ্যাপ্টারের জন্য প্রাধান্য পাবে, ক্রোমোজোমের শেপের জন্য অতটা প্রাধান্য না দিলেও চলে। আচ্ছা, এবার আমরা শ্রেণী বিভাগে আসবো। শ্রেণী বিভাগ করতে গেলে একটা বেশ বড় সময় নিয়ে করতে হবে, কারণ এখানে অনেকভাবে শ্রেণী বিভাগ করা যায়। ঠিক আছে, তো শ্রেণী বিভাগের একদম শুরুতে আমরা আসছি, যেখানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম। তার মধ্যে প্রথম যেটা আসছি, বেসিস অফ the number of centromere। ঠিক আছে, the number of centromere, কতগুলো সেন্ট্রোমিয়ার আছে সেইটার রেসপেক্টে এখানে আমরা ভাগ করছি। একদম প্রথমে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে না, যাকে আমরা বলি অ্যাসেন্ট্রিক। এর কোনো উদাহরণ বা এরম ধরনের কোনো ব্যাপার না, মানে শুধু টপিক এগুলো মনে রাখলেই হবে যে কতগুলো ভাগ আছে। অ্যাসেন্ট্রিক মানে তার কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। তাহলে তার ক্ষেত্রে ক্রোমোজোমটা কেমন হবে বলো? শুধুমাত্র একটাই ক্রোমাটিড থাকবে, কারণ যেহেতু সেন্ট্রোমিয়ার থাকে না তুমি তো ক্রোমাটিড দুটো দেখতে পাবে না। ঠিক আছে, এবার যদি তুমি মনে করো যে না সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট আছে, তাহলে যদি প্রেজেন্ট থাকে তার মধ্যে প্রথম হবে মোনোসেন্ট্রিক। মোনোসেন্ট্রিক যদি দুটো থাকে তাহলে হবে ডাইসেন্ট্রিক, তাই না? ডাইসেন্ট্রিক। মোনোসেন্ট্রিক মানে আমরা যে ক্রোমোজোমটা আঁকি এই একটাই সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে, এই যে একটাই সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে এরকম। ডাইসেন্ট্রিকের ক্ষেত্রে দুখানা সেন্ট্রোমিয়ার আছে, মাঝেরটা ক্রোমোজোম সরি ক্রোমাটিড, এরকম ধরনের। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে পলিসেন্ট্রিক। এবার পলি কেন? ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্টা এরম ভাবেও তো হতে পারতো। সাধারণত মানে আমাদের বায়োলজিতে যেগুলো হয় যে 2 পর্যন্ত একটা বিভিন্ন জায়গাতে কাউন্ট করা হয়। যেমন তোমরা যদি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ভাবো, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড হয় না এটা বলছি না, কিন্তু ওই আর কি সিম্পল স্যাকারাইডের মধ্যে সেটা পড়ছে না, এইরকম আর কি ব্যাপার। তো সেটাকে আলাদাভাবে ফেলা হয়। তো পিটির জন্য এটুকু মোটামুটি মনে রাখো যে 2-এর অধিক যদি হয় তাহলে আমরা সেটাকে পলি বলবো। তাহলে 3 থেকে যত ইচ্ছে হতে পারে। ঠিক আছে, 3 থেকে যত ইচ্ছে হতে পারে। সাধারণত পলিটিন ক্রোমোজোমের ক্ষেত্রে, ল্যাম্ব্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনেক সময় আমরা দেখেছি 2-এর বেশিও হয়। পলিটিনের বাহুর সংখ্যা বেশি, সেন্ট্রোমিয়ার না। ল্যাম্ব্রাস ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা বেশি থাকে। তো এরকম ধরো 3টে আলাদা আলাদা ক্রোমাটিড এইভাবে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা এটা একটা বেসিসে আমরা ভাগ করলাম। আর একভাবে আমরা ভাগ করতে পারি, বেসিস অফ পজিশন অফ সেন্ট্রোমিয়ার। তার মানে ঠিক কোন জায়গায় সেন্ট্রোমিয়ারটা আছে এইটা তোমরা সবাই জানো। আমি আগে একটু নামগুলো লিখে দিচ্ছি, দেখো সবাই জানো। মেটাসেন্ট্রিক, একটু আমার সঙ্গে বলো আর কি কি থাকবে বলো, মেটাসেন্ট্রিকের পর কি থাকবে? টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। দাঁড়াও পেন আটকে গেল। অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ, আচ্ছা সাবমেটাসেন্ট্রিক, সাবমেটা। 3 নম্বরে হচ্ছে অ্যাক্রো, 4 নম্বরে হচ্ছে টেলো। আচ্ছা, এখানে সবাই যে সায়েন্সের আছে এমন নাও হতে পারে, তো আমি সবার জন্য একটু সহজ করে জিনিসটা চেষ্টা করছি বোঝানোর। একটু একটু দেখো আমার সঙ্গে, একটু মানে যদি ব্যাপারটা বোঝো আজকের পর এইটা কোনোদিন ভুলবে না। তোমার ধরো এটা একটা টোটাল লেংথ, ঠিক আছে, এটা টোটাল লেংথ, এটা তার মাঝামাঝি। তাহলে মেটাসেন্ট্রিক এই যে ক্রোমোজোমটা, সেখানে তার দুটো ক্রোমাটিড তারা ইকুয়াল ডিস্টেন্সে বা ইকুয়াল লেংথের হবে। তার মানে এই মাঝখানটা সেন্ট্রোমিয়ার এবং দুদিকে প্রায় সমান দুটো ক্রোমাটিড হলো। ঠিক আছে, সাবমেটা,
সাবমেটা মানে মেটাসেন্ট্রিকের যে দুটো ক্রোমাটিড রয়েছে, সেই ক্রোমাটিডের মধ্যে যে কোনো একটা ক্রোমাটিড, কারণ দুটোই তো সমান, যে কোনো একটা ক্রোমাটিডের মাঝখান থেকে আমি যদি ভাগ করি, তাহলে তার এক পাশের বাহু ছোট হবে, অন্য পাশের বাহু বড় হবে, যেটা হলো সাবমেটাসেন্ট্রিক। এরপর আমরা স্যার আসছি, বলছি ক্রোমাটিড আর বাহু কি এক? বাহু এক, ক্রোমাটিড আর বাহু এক। আচ্ছা, এবারে মনে করো আমরা অ্যাক্রোসেন্ট্রিক বুঝবো। তাহলে সাবমেটাসেন্ট্রিক, স্যার বলছি একটা ধরুন ডায়াড ক্রোমোজোম, হুম, তাহলে তার ক্রোমাটিড সংখ্যা কটা হবে আর বাহুর সংখ্যা কটা হবে? ডায়াড মানে তার দুটো বাহু, দুটো ক্রোমাটিড, প্রত্যেক বাহুটাই প্রত্যেকটা ক্রোমাটিড। তাহলে টেট্রাডের মতো। একটা ডায়াড ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দুটো বাহু দুটো ক্রোমাটিড দেখতে পাবো? হ্যাঁ, দুটো বাহু দুটো ক্রোমাটিড দেখতে পাবো। ডায়াড মানে কি, এই যে উপরে যদি ছবিটা ছিল, এই দেখো উপরে ছবিটা, এই যে এটা ডায়াড ক্রোমোজোম, এটা টেট্রাড ক্রোমোজোম। স্যার তাহলে মোনাড ক্রোমোজোম কেমন হবে ছবিতে একটু দেখান তো। মোনাড ক্রোমোজোমে তোমার যে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হবে সেই ধরনের। তাহলে সেখানে আমরা কটা বাহু দেখতে পাবো? একটাই বাহু একটাই ক্রোমাটিড? একটাই বাহু একটা ক্রোমাটিড। এবার সেই বাহুটার যদি সেন্ট্রোমিয়ার স্পেসিফিক না থাকে, যদি অ্যাসেন্ট্রিক হয়, তাহলে সেখানে দুটো ক্রোমাটিডও দেখতে পেতে পারি, যদি অ্যাসেন্ট্রিক হয়। কারণ সেন্ট্রোমিয়ারই তো তোমার বাহুকে ভাগ করছে, ক্রোমাটিডকে ভাগ করছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে আমরা পরেরটায় আসছি, যেখানে ধরো আমরা ভাগ করছি, এইভাবে, এখানে একটা সেন্ট্রোমিয়ার, আর এই যে বাহুটা তৈরি হলো, দেখো একটা সেন্ট্রোমিয়ার যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেটা আগের সাবমেটাসেন্ট্রিক যেটা ছিল, সেই সাবমেটাসেন্ট্রিকের ছোট বাহুটার মাঝে চলে এসছে, এবং ফাইনালি যখন আমরা টেলোসেন্ট্রিক পাবো, তো টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে বুঝতেই পারছো যে সেন্ট্রোমিয়ারটাই একদম ধারে চলে আসবে, এবং তার একটাই মাত্র বাহু থাকবে, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। টেল পজিশন, সেইখান থেকে টেলোসেন্ট্রিক কথাটা এসেছে। এগুলোকেই দেখবে তোমাদের কোশ্চেনে যখন দেবে, তখন বিভিন্ন শেপের সঙ্গে তুলনা করে আর কি দেবে। ইংলিশের যে বিভিন্ন লেটারগুলো আছে তার বিভিন্ন শেপের সঙ্গে তুলনা করে দেবে। যেমন ধরো মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে সেখানে ভি শেপ বলা হয়, কারণ হচ্ছে দুটো বাহু প্রায় সমান, তো সেই রেসপেক্টে দেখো দুটো বাহু তুমি ভি শেপের মতো রাখতে পারছো, ভি এর দুটো আর্ম অলমোস্ট একই রকম হয় সেইটার রেসপেক্টে। যখন তুমি সাবমেটাসেন্ট্রিক যাবে, তখন সেখানে দেখো সেটাকে এল শেপ বলা হয়। এটা দেখে মোটামুটি বোঝা যায় যে এই বাহুটা অনেকটা ছোট, এই বাহুটা অনেকটা বড়, এল এর এই উপরের বাহুটা বড় হয়, পাশের বাহুটা ছোট হয়। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে যদি দেখো, সেখানে জে শেপ বলা হয়, জে এর উপরের বাহুটা খুব ছোট হয়, এবং পাশের বাহুটা বেশ, যেটা বেঁকিয়ে আমরা লিখি, সেটা অনেকটা বড় হয়, এবং ফাইনালি হচ্ছে আই শেপ, যেটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোমকে ইন্ডিকেট করে। হয়ে গেল, তাহলে আমরা এটা একটা ভাগ করলাম সেন্ট্রোমিয়ারের, এটা ছিল সেন্ট্রোমিয়ারের পজিশন, অবস্থান অনুসারে। আর এক রকম ভাগ আমরা আনতে পারি, যেটা ধরো তোমরা পড়েছো যে বলো এই যে দেহ ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম, এরম ভাবে পড়েছো, যেখানে থাকছে হচ্ছে আমাদের অ্যালোজোম এবং অটোজোম। তো আমরা এই ভাগটা একটু পরে আসছি, অ্যালোজোম অটোজোমের ভাগটা একটু পরে আসছি। আমরা এখন একটু যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ক্রোমোজোমের যে কম্পোনেন্টগুলো পড়েছিলাম একদম প্রথমে, এগুলো একটু গুছিয়ে নেবো, ঠিক আছে? কি কি কম্পোনেন্ট আছে সেই জিনিসগুলো একটু গুছিয়ে নেবো, টোটাল কম্পোনেন্ট। তারপর আমরা আরেকটা ভাগ আছে অ্যালোজোম অটোজোমের যে ভাগটা, বা যদি স্পেশাল কিছু ভাগ থাকে, যেমন ওই যে বলছিলাম পলিটিন ক্রোমোজোম, যেটা স্যালিভারি গ্ল্যান্ডে থাকে পতঙ্গদের, ল্যাম্ব্রাস ক্রোমোজোম, যেটা ওভামের মধ্যে থাকে অ্যাম্ফিবিয়াদের, এগুলো লাস্টের দিকে আসছি। আচ্ছা, তাহলে এবার আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে আসছি। রাসায়নিক উপাদানের মধ্যে আহ, রাসায়নিক উপাদানের মধ্যে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হলো নিউক্লিক অ্যাসিড, আচ্ছা নেক্সট হলো প্রোটিন, এবং ফাইনালি হলো ওই কিছু আয়নস ছিল, যেমন ক্যালসিয়াম, ফেরাসের আয়ন থাকে, হ্যাঁ, তারপর ম্যাগনেসিয়ামের আয়ন থাকে, এরকম কিছু আয়ন থাকে, সেই আয়নগুলো এখানে থাকছে। আয়ন নিয়ে খুব বেশি বলার কিছু নেই, ও জাস্ট আয়নগুলোই শুধু পড়লে হয়ে যাবে। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে তোমরা জানো যে মূল যে কম্পোনেন্ট বলছিলাম সেটা হলো ডিএনএ।
ডিএনএ ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আরএনএ। আরএনএ খুব কম পরিমাণে থাকে। ডিএনএ আর আরএনএর একটু বেসিক জায়গাগুলো যদি আমরা একটু বুঝে নিই, তো ডিএনএর যে মানে কি বলবো, যেটা ইউনিট আর কি, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মোটামুটি তৈরি হয় তিনটে জিনিস নিয়ে। এক হচ্ছে ফসফেট, ফসফেট আয়নস বা ফসফেট মূলক যাই বলো তোমরা, তো সেটা হচ্ছে H3PO4, তাই তো, H3PO4 মাইনাস, এরকম ব্যাপার। আর থাকছে এদের যে শর্করাটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। পেন্টোজ সুগার, এটা 5 কার্বন যুক্ত একটা সুগার। আর এর সঙ্গে থাকছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। এই একই জিনিস তোমরা আরএনএতেও পাবে, শুধু শর্করাটার ক্ষেত্রে তোমার চলে আসছে রাইবোজ, এটাও 5 কার্বন বিশিষ্ট সুগার। এখানেও নাইট্রোজেন বেস আছে, কিন্তু নাইট্রোজেন বেসের মধ্যে যে ভাগগুলো আছে সেই ভাগগুলো একটু আলাদা। যেমন ধরো ডিএনএর ক্ষেত্রে তোমরা জানো নিশ্চয়ই পিউরিন পিরিমিডিন দুটো ভাগ আছে। পিউরিনের মধ্যে কি পড়ছে বলো? না, পিউরিনের মধ্যে পড়ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন বা পিরিমিডিনের মধ্যে পড়ছে থাইমিন এবং সাইটোসিন। যদি তোমরা সেই একই জিনিস এখানে দেখো, তাহলে পাইরিমিডিনের মধ্যে থাইমিনের পরিবর্তে চলে আসছে ইউরাসিল, তার সঙ্গে সাইটোসিন, এবং পিউরিনের ক্ষেত্রে যা ছিল তাই অ্যাডেনিন এবং গুয়ানিন। ব্যাস, এ কটাই। প্রোটিনের মধ্যে ওই যে বলেছিলাম, প্রোটিনের মধ্যে আমাদের একটা থাকছে হিস্টোন প্রোটিন, একটা থাকছে নন হিস্টোন প্রোটিন। এই ক্ষেত্রে নন হিস্টোন যে প্রোটিনটা সেটা হচ্ছে অ্যাসিটিক, আর হিস্টোন যে প্রোটিনটা সেটা হচ্ছে বেসিক। তার মানে এটা হচ্ছে আম্লিক প্রোটিন, এটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন। ব্যাস, এই কটা উপাদান একটু পড়ে রাখো। আর মানে বলা হয় যে কি বলবো, যে একটা ক্রোমোজোম যদি তৈরি হয়, তো সেই ক্রোমোজোমের অলমোস্ট 90%ই শুধু ডিএনএ থাকে। বাকি যে 10%, সেই 10%-এর মধ্যে বাকি যে উপাদানগুলো দেখছো সেই উপাদানগুলো থাকে, এবং সব থেকে কম পরিমাণে আয়নস থাকে এখানে। ব্যাস, এগুলোই মোটামুটি পড়ে রাখো। এখন ডিএনএ বা আরএনএ এর ক্লাসিফিকেশন আজকের আমরা পুরোটা করতে পারবো না। হ্যাঁ, কেউ কিছু বলবে? স্যার বলছি, ডিএনএ এর একক তাহলে কি বললেন? নিউক্লিওটাইডই বলতে পারো ডিএনএ তৈরির একক। নিউক্লিওটাইড মানে একটু লিখে রাখো এইভাবে। আর বলছি স্যার আরএনএ এর একক তাহলে কি হবে? একই হবে, নিউক্লিওটাইডই হবে, দুটোই তো তোমার নিউক্লিক অ্যাসিড, শুধু আচ্ছা, এককের তাহলে স্যার মধ্যে। বলছি রাইবোজ ডিএনএ আরএনএ দুটোরই যদি একক যদি রাইবোজ নিউক্লিওটাইড বলতে হয়। হবে স্যার আরএনএর ক্ষেত্রে। হ্যাঁ, আরেকবার বলো। আরএনএর বলছি ক্ষেত্রে স্যার, দাঁড়াও, একজন ডিঅক্সিরাইবোজ। করে বলো, একজন করে বলো, যে প্রথমে বলছিলে বলো। আরএনএর ক্ষেত্রে ওই যে নিউক্লিওটাইডের মধ্যে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে রাইবোজ সুগার ওটাই হবে মনে হয়। রাইবোজ সুগার হবে, হ্যাঁ, আমি এটা লিখে দিচ্ছিলাম। বলো বলো, কোশ্চেনটা করো। হ্যাঁ স্যার বলছি আমরা কি তাহলে এইভাবে বলতে পারি না যে নিউক্লিক অ্যাসিডের এককটাকে আমরা নিউক্লিওটাইড বলবো, আর ডিএনএ এর এককটাকে আমরা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, এবং আরএনএ এর এককটাকে রাইবো নিউক্লিওটাইড, এইভাবে কি ভেরি বলতে গুড, পারি না? ভেরি গুড, ভেরি গুড। একদম বলা যায়, নিশ্চয়ই বলা যায়, কারণ এই যে নিউক্লিওসাইড আছে, সেই নিউক্লিওসাইডটাই হচ্ছে দুটো জিনিস নিয়ে তৈরি হয়। নিউক্লিওসাইডটাই দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হলো, বলো, একটা হচ্ছে সুগার, আর তার সঙ্গে হচ্ছে নাইট্রোজেন বেস। এখন এই সুগারটা তো দু ধরনের আছে, তোমরা নিজেরাই বলছো। একটা সুগার হচ্ছে রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, এইভাবে তুমি দুটো ভাবে ভাগ করতেই পারো। তবে আমাদের পিটির জন্য এত ডিটেলসে পড়ে লাভ নেই। যারা, তুমি যে বলছো তুমি নিশ্চয়ই লাইফ সায়েন্সের, তুমি সেই কারণে এতটা ডিটেলসে বলছো। একটা আর্টসের ছেলে বা হ্যাঁ একটা, স্যার আমি লাইফ হ্যাঁ সায়েন্সের। সেটা আমি বুঝতে পেরেছি, কারণ তুমি লাইফ সায়েন্সটা পড়ছো বলেই তোমার, তুমি আরো স্পেসিফিসিটির দিকে যাচ্ছ। কিন্তু আমরা এই ক্লাসটা পিটির করছি, তোমাকে এই জায়গাটা বুঝতে হবে। তুমি যে ক্লাসটা করছো সেখানে একজন আর্টসের স্টুডেন্ট ক্লাস করছে, সে হিস্ট্রি পড়েছে, বা ধর একজন জিওগ্রাফি পড়েছে, একজন কমার্সের স্টুডেন্ট ক্লাস করছে যে যে হয়তো অ্যাকাউন্টেন্সি পড়েছে। ঠিক আছে, তো সবার জন্য
একটা ক্লাস 10-এর রেসপেক্টে কোশ্চেন আসবে। তো তুমি একটা মাধ্যমিকের প্রশ্নে কোনোদিন দেখবে না যে ডিএনএ এর কার্যগত সরি ডিএনএ এর গঠনগত একক কি, কোনো টিচারই এই প্রশ্নটা করবে না। ঠিক আছে, তোমাকে স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে যে তুমি পিটির জন্য কোন স্ট্যান্ডার্ডে পড়বে, আর তুমি যখন সাবজেক্ট পড়ছো তখন তুমি কোন স্ট্যান্ডার্ড পড়বে। ঠিক আছে, যখন যখন সাবজেক্ট পড়ছো তখন তোমাকে স্ট্রাকচার পড়তে হবে। আমি সেটা এই ক্লাসে কখনোই পড়াবো না যে ধরো এই যে রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার কেন দুটো নাম হয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে কেন দুটো নাম হয়েছে এরকম? কারণ স্যার যে রাইবোজ সুগারটা রয়েছে তার 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনটা মানে অক্সিজেনটা নেই, ওখানে শুধু হাইড্রোজেন আয়নটা রয়েছে। রাইবোজ সুগারে অক্সিজেনটা নেই, তার জায়গায় হাইড্রোজেন আয়ন আছে, না ডিঅক্সিতে আছে? আমাদের যে রাইবোজ সুগারটা রয়েছে তার যে 2 নম্বর কার্বনটা রয়েছে সেখানে শুধুমাত্র হাইড্রোজেন আয়নটা রয়েছে, কিন্তু আমরা যদি স্যার ডিঅক্সিরাইবোজ শর্করা দেখি, না সরি স্যার আমি ভুল হ্যাঁ বলছিলাম, হ্যাঁ, উল্টো ডিঅক্সিরাইবোজ বলেছো। শর্করার 2 নম্বর কার্বনের ওখানে কিন্তু আমরা হাইড্রোজেন কার্বন দেখতে পাবো, কিন্তু মানে হাইড্রোজেনটা দেখতে পাবো, কিন্তু আমরা যদি রাইবোজ দেখি সেখানে আমরা হাইড্রক্সিল আয়ন দেখতে পাবো। আচ্ছা, যদি অন্যান্য স্ট্রিমের কেউ থাকো আমি একটু সহজ করে দিচ্ছি, ও যে যে জায়গাটা ফোকাস করলো, ও প্রথমে একটু উল্টো বলে ফেলেছিল। তো 5টা কার্বনযুক্ত একটা শর্করা, 5টা কার্বনযুক্ত শর্করার মধ্যে একমাত্র 4 নম্বর কার্বনটার বিশেষ কোনো কাজ নেই। যারা সাবজেক্ট পড়বে তাদের জন্য লাগবে, যারা পিটি পড়ছো তাদের জন্য কিচ্ছু লাগবে না এসব। তো যেহেতু শুনছো কানে, মনে হতেই পারে যে প্রশ্ন তো মনে জাগতে পারে, সেই কারণে বলছি। প্রত্যেকটা কার্বনের যোজ্যতা ম্যাক্সিমাম 4, ওই 4টে হাত থাকে আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম। তো এখানে প্রত্যেকটা কার্বন অন্য আরো দুটো কার্বনের সঙ্গে যুক্ত, বিশেষ করে 2 নম্বর কার্বনের কথা বলছি। তো আর যে দুটো হাত আছে সেই দুটো হাত, একটা সবসময় হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, আর একটা হাত মাঝে মাঝে কি হয়, যখন রাইবোজ শর্করা হয় তখন সেখানে অক্সিজেন, তখন সেখানে হাইড্রক্সাইল গ্রুপের সাথে যুক্ত হয়। হাইড্রক্সাইল মানে হচ্ছে ওএইচ গ্রুপ। আর যখন সেটা ডিঅক্সি রাইবোজ হয়, অর্থাৎ ডি, এখানে ডি আই না, বানানটা ডিই, অর্থাৎ অক্সিজেন বিহীন, তাহলে সেখানে কার্বনের দুটো হাতে, আই মিন দুটো বন্ডিং এ দুটো হাইড্রোজেন আয়ন থাকে। ঠিক আছে, এটা তোমাদের পিটির জন্য একেবারেই লাগবে না, কখনো পড়তে যাবে না এত ডিটেলসে। যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য এটা লাগছে শুধুমাত্র সাবজেক্টের জন্য। ঠিক আছে, এই জিনিসটা যেন গুলিয়ে ফেলো না। যারা সাবজেক্টের আছো তারা হয়তো খুব সাবজেক্ট পড়ছো, কিন্তু পাশাপাশি তোমাকে পিটির যে যতগুলো সাবজেক্ট আছে সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়াল ইম্পর্টেন্সই দিতে হবে, কারণ তুমি যদি পিটিটা কোয়ালিফাই না করো তাহলে কিন্তু সাবজেক্ট পড়াটা বেকার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসছি যে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড দুটো জিনিসের কথা বললাম, যেটা আমরা নিউক্লিক অ্যাসিডের রেসপেক্টে ভাগ করেছি। এবার আরো একটা টার্ম আছে, যে টার্মটাকে আমরা বলছি নিউক্লিওজোম। নিউক্লিওজোমের কনসেপ্ট একদম শুরুতে আমি একটুখানি বলেছিলাম যে আমাদের যে হিস্টোন প্রোটিন আছে সেই হিস্টোন প্রোটিন মূলত H1, H2A, H2B, H3 এবং H4, এই কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এর একটা প্যাকেজিং হয়। ঠিক আছে, হিস্টোন প্রোটিনকে ঘিরে এর একটা প্যাকেজিং হয়, যে প্যাকেজিংটাকে আমরা নিউক্লিওজোম বলি। সেই নিউক্লিওজোমের ক্ষেত্রে একদম শুরুতে যেটা তোমাদের দেখিয়েছিলাম আর একবার নিয়ে যাচ্ছি, যে H2A, H2B, H3, H4, এটা ইনটু 2 আছে, অর্থাৎ মোট 8খানা প্রোটিন একসাথে আছে। সেই 8খানা প্রোটিনকে ঘিরে ডিএনএ পেঁচানো থাকে। পেঁচানোটাই ধরে নাও আড়াই প্যাচ, বোঝার সুবিধার জন্য বলছি আড়াই প্যাচ, এবং তার বাইরে থাকে H1। এটা হচ্ছে আমাদের নিউক্লিওজোম। আচ্ছা, তো নিউক্লিওজোমের পর আমরা একটু ওই যে জায়গাটা বললাম সেই জায়গাটা দিয়ে আজকের আমাদের এবার আস্তে আস্তে শেষ করতে হবে। তো শেষ নয়, পড়া তো অনেক কিছুই বাকি আছে। তো আমাদের যে যে বেসিসে ভাগটা এখনো বাকি রয়ে গেল সেই বেসিসটায় আমরা চলে আসছি। এটা না বললে না, এই জায়গাটা না বললে একটু তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে। তো বেসিস অফ ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন
অ্যান্ড সেক্স ডিটারমিনেশন, এইভাবে ভাগ করে নিতে পারো। যার মধ্যে প্রথম ভাগটা যেটা, সেটা হচ্ছে অটোজোম, যাকে আমরা বাংলায় বলি দেহ ক্রোমোজোম। আর আরেকটা ভাগ আছে যাকে আমরা বলি অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, যাকে বাংলায় আমরা যৌন ক্রোমোজোম বলি। তো এই অটোজোম যেটা, সে সবসময় কি করে, সোমাটিক ক্যারেক্টার বা দেহের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে বহন করে। আর অ্যালোজোম সবসময় সেক্স ডিটারমিনিং যে ক্যারেক্টার, সেটাকে বহন করে। এটা আমাদের একদম প্রাইমারি ব্যাপার, এইটা তোমাদের জানতেই হবে যে সোমাটিক ক্যারেক্টার এবং সেক্স ডিটারমিনিং ক্যারেক্টার, এইটা দিয়েই সব প্রশ্ন আসবে। যত প্রশ্ন আসবে অটোজোম থেকে, সব এটা থেকে আসবে। এখন শুধু তো এই একটা প্রশ্ন আসবে না, বুঝতেই পারছো, তার সঙ্গে সঙ্গে কি আসবে, যেমন ধরো অটোজোমও আবার কোনো কোনো ক্ষেত্রে সেক্স ডিটারমাইন করে। যেমন ড্রোসোফিলা, যাকে আমরা বাংলায় বলি ফল মাছি বা উনকি বলে, অনেক সময় দেখবে কাটা ফলের ওপর খুব ছোট ছোট মাছির মতো জিনিস এসে বসে এবং সেখান থেকে ওই মানে ফলের মধ্যে তারা ডিম পাড়ে, ঠিক আছে, কাটা ফলের ওপর এসে বসে, এরা হচ্ছে ড্রোসোফিলা। তো পুরো নাম হচ্ছে ড্রোসোফিলা মিলানোগাস্টার। আরো অন্যান্য প্রজাতিও আছে। তো এই ড্রোসোফিলাদের ক্ষেত্রে কি হয়, যে X/A রেশিও, এক্স মানে এক্স ক্রোমোজোম, এ মানে হচ্ছে অটোজোম, এই রেশিওটা সেক্স ডিটারমাইন করে। অর্থাৎ সেটা পুরুষ হবে নাকি সেটা স্ত্রী মাছি হবে, ফ্রুট ফ্লাই বলে ইংলিশে আর কি, তো সেইটা ডিটারমাইন করে। যদি 1 হয় তাহলে সেটা ফিমেল, যদি 0.5 হয় তাহলে সেটা মেল, এদের মাঝে হলে ইন্টারসেক্স, যদি 0.5 এর থেকে কম হয় তাহলে মেটামেল, আর যদি 1 এর থেকে বেশি হয় তাহলে সুপার ফিমেল। তোমাদের অত কিছু জানতে হবে না, তোমরা দুটো জানো, 1 হলে ফিমেল, 0.5 হলে মেল, ঠিক আছে, এটুকু জানলে এনাফ। ইভেন এটাও লাগবে না, শুধু ওই ড্রোসোফিলার ক্ষেত্রে অটোজোম লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, এটুকু জানলে হবে। আর আমাদের ক্ষেত্রে তো তোমরা জানো, আমাদের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম থাকে, 22 জোড়া অটোজোম থাকে, ঠিক আছে, ব্যাস এটুকু জানলে এনাফ। আচ্ছা, এবারে যদি অ্যালোজোমের ক্ষেত্রে আসো, অ্যালোজোমের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যে যে ক্রোমোজোমগুলো থাকে, এটা তো সবাই আমরা জানি, সেটা হচ্ছে XX যারা হচ্ছে ফিমেলকে ডিটারমাইন করে, আর XY যারা হচ্ছে মেলকে ডিটারমাইন করে। এবার যদি তুমি একই কনসেপ্ট পাখির ক্ষেত্রে খাটাও, সেখানে এই যে একই রকম ক্রোমোজোম যদি হয়, তাদের ক্ষেত্রে ক্রোমোজোমের নাম আলাদা, তাদের ক্ষেত্রে Z আর W দিয়ে হয়। তো Z যদি হয় তাহলে Z হচ্ছে মেল, মানে দুটোই জেড, আর জেড আর ডাব্লু যদি হয় তাহলে সেটা হচ্ছে ফিমেল, ঠিক আছে। দুটো আলাদা টাইপ ধরনের হয়, একটা তে সেম ক্রোমোজোম থাকে আর এটাতে ডিফারেন্ট ক্রোমোজোম থাকে। আচ্ছা, এখান থেকে ক্রোমোজোম আমরা যখন পড়ছি, এইটুকু মোটামুটি ধরো এনাফ। এখান থেকে ক্রোমোজোম যখন পড়ছি, তখন আর একটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে বার বডি। বার বডি ব্যাপারটা কি, যখন মানে মানুষের ক্ষেত্রে ভাবো যারা ফিমেল, মানে এখানে আমরা এদের দেখছি, এই ফিমেলদের দুটো এক্স ক্রোমোজোম আছে। এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম সব সময় প্রচ্ছন্ন হয়ে থাকে বা বলতে পারো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। দুটো এক্স ক্রোমোজোম কখনো অ্যাক্টিভ হয় না, সেটাকে হাইপার অ্যাক্টিভিটি বলা হয়, সেটা হয় না। একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, সেটার চান্স হচ্ছে 50%, মানে দুটোর মধ্যে 50% চান্স হচ্ছে একজন অ্যাক্টিভ হবে আর একজন ইনঅ্যাক্টিভ হবে। প্রত্যেকটা ফিমেলের ক্ষেত্রে এরকম আছে। তো যে এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সেই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমটাকে ইনঅ্যাক্টিভেশন করার যে প্রক্রিয়া, সেটা আমরা লিওনস হাইপোথিসিসের মাধ্যমে পাই। আর এখানে একটি প্রোটিন ক্ষরণ হয়, যে ধরো মনে করো এটা একটা এক্স ক্রোমোজোম আর এটা একটা এক্স ক্রোমোজোম, তো এই এক্স ক্রোমোজোমটা অ্যাক্টিভ হবে আর এটা ইনঅ্যাক্টিভ হবে। তো এই অ্যাক্টিভ ক্রোমোজোমটা সে কি করে, প্রোটিন ক্ষরণ করে, এবং সেই প্রোটিনটা ইনঅ্যাক্টিভেশন করার জন্য অন্য ক্রোমোজোমটার বাইরে এইভাবে একটা আবরণ তৈরি করে। এবারে যে ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, সেই ইনঅ্যাক্টিভ ক্রোমোজোমটাকে আমরা বার বডি বলি।
তাহলে ধরো যদি কোনো ফিমেলের দুটো এক্স ক্রোমোজোম থাকে তার মধ্যে একটা বার বডি আমরা পাবো। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিনড্রোম আছে যে সিনড্রোমের মধ্যে আমরা একাধিক এক্স ক্রোমোজোম পাই, ঠিক আছে? তো সেই একাধিক এক্স ক্রোমোজোম পেলে একটি বাদ দিয়ে বাকি যতগুলো এক্স ক্রোমোজোম থাকবে সেই প্রত্যেকটা এক্স ক্রোমোজোমকে, ধরো যদি আমরা ট্রিপল এক্স পাই, টার্নার সিনড্রোম, ক্লেনফেল্টার সিনড্রোম, এগুলো যখন আমরা পড়বো দেখবে এরকম একাধিক এক্স ক্রোমোজোম চলে আসবে। তখন সেই যতগুলো অতিরিক্ত এক্স ক্রোমোজোম আছে সেগুলো বার বডিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল? কিন্তু তোমাদের প্রশ্ন পিটিতে দেবে। আমি আবারও বলছি, এটা সাবজেক্টের ক্লাস নয়, এটা পিটির ক্লাস। এখানে বার বডি বলতে শুধু যে কনসেপ্টটুকু তোমরা বুঝবে সেটা হলো একটি সাধারণ ফিমেল, তার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকে, সেই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমকে বার বডি বলে। ব্যাস এটুকুই এনাফ, এর বেশি আর জানার প্রয়োজন হবে না। এরপরে তোমরা যদি একটু কিছু ইনফরমেশনের মধ্যে চলে আসো, সেখানে অনেকগুলো নাম আছে যেগুলো একটু খাতায় লিখে নাও, এটা দিয়ে আজকের আমরা ক্লাস শেষ করব। অনেকগুলো নাম আছে যে নামগুলো স্ট্যাটিক জিকে পোর্শন থেকে আসবে। আমাদের পিটির মূল যে মন্ত্র সেটা হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই জিকে যদি তুমি ভালো করে না করে রাখো তাহলে সত্যিই খুব সমস্যা। প্রথম যে নামটা সেটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ল্ডেয়ার, ঠিক আছে? ডাব্লিউ ওয়ার্ল্ডেয়ার ইনি ক্রোমোজোমের নামকরণ করেন 1888-এ, ক্রোমোজোমের নামকরণ করেন ডাব্লিউ ওয়ার্ল্ডেয়ার, ঠিক আছে? নেক্সট হচ্ছে মুলার। মুলার উনি টেলোমিয়ার শব্দটি প্রবর্তন করেন 1938-এ। এরপর হচ্ছে ডুপ, ডয়হর্ষ পয়রা ফেলা বা ডিআরইউপিআর, এরকম বানানটা হবে। 1966 ইনি ক্রোমোজোমের যে মানে আণুবীক্ষণিক গঠন যেটাকে বলে মাইক্রোস্কোপিক ভিউ, যেটা আমরা ওই ক্রোমোমনিমা, ক্রোমোমিয়ার এইসব পড়ছিলাম একটু আগে, সেই জায়গাটার গঠন বর্ণনা করেন। এরপরে যে নামটা, এই নামটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বল বিয়ার্নি। বল বিয়ার্নি 1881 পলিটিন ক্রোমোজোম আবিষ্কার করেন। পলিটিন ক্রোমোজোম আবিষ্কার করেন। পলিটিন ক্রোমোজোমের সঙ্গে একটা লাইন একটু জুড়ে দিতে পারো, পতঙ্গের লার্ভার লালা গ্রন্থিতে এই ক্রোমোজোম পাওয়া যায়। পতঙ্গের লার্ভার লালা গ্রন্থিতে এই ক্রোমোজোম পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে রুকার্ট 1892 ল্যাম্ব্রাস ক্রোমোজোম আবিষ্কার করেন। রুকার্ট 1892 ল্যাম্ব্রাস ক্রোমোজোম আবিষ্কার করেন। এর সঙ্গে একটা লাইন জুড়ে দাও, উভচর, বোঝা সুবিধার জন্য ব্যাঙও লিখতে পারো। উভচর তাদের ডিম্বাণুর মধ্যে আমরা এই ধরনের ক্রোমোজোম দেখতে পাই, ল্যাম্ব্রাস ক্রোমোজোম। আচ্ছা, এরপর হচ্ছে এফ মিশার। এফ মিশার 1861 ডিএনএ আবিষ্কার করেন। ডিএনএ আবিষ্কার করেন। ভ্যান বেন্ডেন, ভ্যান বেন্ডেন, ভুল করে বেন্টেন লিখে ফেলো না, ভ্যান বেন্ডেন 1887 উনি একটা ধারণা দেন, যে ধারণাকে বলা হয়, কোটেশনের মধ্যে লিখতে পারো, প্রতিটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। হলো। নেক্সট হচ্ছে অল্টম্যান 1899 ইনি ডিএনএ নামকরণ করেন, ঠিক আছে? ডিএনএ নামকরণ করেন।